গুঞ্জনটা শুরু থেকেই ছিল। অবশেষে উসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ঢাকা ব্যাংকের অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসায় বিষয়টি নিশ্চিত হচ্ছে চুলছেড়া বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সেই ব্যাংকের শুটার ফয়সালের অ্যাকাউন্টে 127 কোটি টাকা লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বিশিষ্ট সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মির্জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরু থেকে অনেকে সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসী ঢাকা ৮ আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরে ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলে বলা হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততা সামনে আসছে। মূলত জুলকারনাইন সায়েরই হাদির খুনি ভারত পালিয়ে গেছে বলে প্রথম তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাস থেকে সন্দেহের তীর সরিয়ে নেওয়া হয়। এদিকে ওমর আমিন নামে এক অ্যাক্টিভিস্ট ফেসবুক স্ট্যাটাসে নিয়ে তিনি তৈরি করেছেন আরেক ধূম্রজাল। ওমর আমিন তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায় যা শোনা যাচ্ছে, যদি সত্যি হয় তাহলে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। হাদির খুনির ফয়সাল সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা সরাতে গিয়ে নিজেই এবার ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। প্রশ্ন উঠছে, মির্জা আব্বাসই বা কেন প্রথমে হাসপাতালে গেলেন? হাদি হত্যা না হতেই তারেক জিয়া দেশে ফেরার সংবাদ কেন জানানো হলো? আবার হাদি নামাজের জানাজায় অনুপস্থিত ছিলেন মির্জা আব্বাস। ওসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী। ভারতে পালিয়ে যাওয়া নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করছে। তবে একটা ফায়ারের নাটক হলেও হতে পারে। কোনো রাঘব বোয়াল নেপথ্যে না থাকার চেকগুলো তদন্ত করলেই বের হয়ে যায়। আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি অপেক্ষায় আছি। বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকতো, এতক্ষণে তাদের 14 গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রসারিত হয়ে যেত। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে অদৃষ্ট এক চাপে। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে 127 কোটি টাকার লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় সিআইডি। 21 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুবা তালেব। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছিল। এর প্রেক্ষিতে ইতিমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধে 2012 সালের অনুযায়ী ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। বিজ্ঞপ্তিতে আইন শৃঙ্খলা বাহিনী জানায়, গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকায় পুরনো পল্টনের বক্সকালভাল রোডে ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সিআইডি ওই ঘটনার নানা দিক নিয়ে ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থলে দ্রুততম সময় ক্রাইম সিন ইউনিটের উপস্থিত হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরবর্তীতে উদ্ধার করা বিভিন্ন আলামত, ফরেনসিক পরীক্ষা সহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি। এই ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসাব তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। এতে আরও বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেপ্তার না হওয়ায় মামলার আলামত গোপন ও অভিযুক্ততে পালাতে সহায়তায় তার পরিবারের সদস্য একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা বিশ্লেষণ করছে। এতে দেখা যায় অভিযুক্ত তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কয়েকটি চেক বইয়ের বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হয় এইসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। তবে সিআইডি প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে 127 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন রয়েছে, যা মানি লন্ডারিং, সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
সিআইডি আরও জানায়, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময় বাজেয়াপ্ত করা যায় সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সিআইডি। পাশাপাশি এসব অর্থের মূল্য সরবরাহকারী ও ব্যক্তি প্রতিষ্ঠান চিহ্নিত করতে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহ, কোন সংগঠনটি শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সে বিষয়ে সিআইডি একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে অন্যান্য সংস্থার পাশাপাশি মূল হোতা ফয়সালকে গ্রেফতার এবং পুরো অপরাধ চক্র উন্মোচন সিআইডির তদন্ত অভিযান অব্যাহত রয়েছে। প্রথম দিকে ফয়সাল ভারতে পালিয়ে গেছে বলে প্রচার হলেও সিআইডি তেমন কিছু নিশ্চিত করতে পারেনি। সবশেষে ঢাকা ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের মির্জা আব্বাস ফেঁসে যাবেন নাকি? হাদি খুন করলে যদি কেউ সবচেয়ে বেশি লাভ হয় সেটা হলো মির্জা আব্বাস, কারণ তরুণ প্রার্থী হিসেবে ওসমান হাদির জনপ্রিয়তা আব্বাসের ক্যাম্পেইনে ভয় ধরিয়েছিল। ঢাকা ৮ আসন অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। ভোট বিভাজনের এই আসনের মূল গল্প, ওসমান হাদির দ্রুত উত্থান একটি স্বতন্ত্র সামাজিক প্রভাব সৃষ্টি করেছিল। তিনি তরুণ ভোটারদের একটি বড় অঙ্কে টেনে নিতে শুরু করেছিলেন, বিশেষ করে যারা বড় দলটির বারবার মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন বা পরিবর্তনের খোঁজে আছেন। তরুণ ভোটারদের জনপ্রিয়তা সাধারণত দুভাবে ক্ষতি করে। একদিকে নতুন প্রার্থীকে সুবিধা দেয়, অন্যদিকে পুরনো প্রার্থীকে বিভক্ত ভোটেতে ঝুঁকিতে ফেলে দেয়। মির্জা আব্বাসের জন্য এই ঝুঁকি খুব বাস্তব ছিল, কারণ তিনি বহু বছর ধরে ওই আসনের রাজনীতি সক্রিয় হলেও তার ভাবমূর্তি নিয়ে বিতর্ক থেকেছে বহুদিন। ফলে ওসমান হাদির উপস্থিতি মির্জা আব্বাসের ভোট ব্যাংককে দুই ভাগে ভাগ করতে পারতেন। একদল প্রতিষ্ঠিত বিএনপি সমর্থক, আরেক দল নতুন প্রজন্ম যারা হাদি কর্মসূচি, ব্যক্তিগত আচরণ, নরম ভাষা ও স্বচ্ছ ইমেজের নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছিলেন। কিন্তু যদি হাদি মাঠে না থাকে, সেই পুরো ভোট ব্লক সরাসরি আব্বাসের দিকে চলে যাওয়ার সম্ভাবনা চলে যায়। এই ভোট বিভাজন না থাকাটাই তার প্রথম সবচেয়ে বড় লাভ। হাদির কারণে আব্বাসের ইমেজ সংকটে পড়তে যাচ্ছিল। রাজনৈতিক বাস্তবতা হলো সেসব প্রার্থীর বিরুদ্ধে অতীতের বিতর্ক, রাজনৈতিক সংঘর্ষ, নেতৃত্বের আচরণ বা দলীয় বিরোধ অভিযোগ থাকে। তারা যখন নতুন কোনো প্রজন্মের জনপ্রিয় প্রার্থীর মুখোমুখি হন, তখন পুরো ইমেজের বোঝা বেশি চোখে পড়ে। প্রতিদ্বন্দ্বী তত শক্তিশালী হয়, নিজের দুর্বলতার দিকগুলো তত বেশি উন্মুক্ত হয়ে যায়। ওসমান হাদির মতো একজন তরুণ ও জনপ্রিয় অর্জনকারী প্রার্থী মাঠে থাকলে আব্বাসের পরবর্তী বিতর্কগুলো আবার নতুন করে আলোচনায় আসে, যা নির্বাচনী প্রচারণায় বড় সমস্যা তৈরি করে। কিন্তু যদি হাদি প্রতিদ্বন্দ্বিতায় না থাকে, তাহলে আব্বাসের সেই ইমেজ সংকট তুলনামূলকভাবে কমে আসে। তখন তিনি নিজের অতীতের জায়গাগুলো রক্ষা করার বদলে সরাসরি গতিশীল দলের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারেন, ভোটারদের দৃষ্টি সরিয়ে দিতে পারেন, বিরোধী রাজনীতি ও ওপর নিজেদের ভুল শুধরোগুলো নিতে পারেন। একটি প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিত কেবল ভোট নয়, প্রচারণার চাপ কমিয়ে দেয়। ভোট নিয়ে এসব হিসাব নিকাশ হাদিকে সরিয়ে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলে মনে করা হচ্ছে, যেখানে মির্জা আব্বাসের নামটা আড়ালে চলে গেলেও তিনি সন্দেহের বাইরে নন।